মৃত্যু বলে কয়ে আসে না, এমন অতর্কিতেই হানা দেয়। বৃহস্পতিবার যা ঘটে গেছে তা অত্যন্ত মর্মান্তিক। কার ভুল বা কোন ভুলের মাসুল দিতে হলো এই 2 শতাধিক প্রাণকে? নেপথ্যে কি প্রযুক্তিগত কোনো ত্রুটি, নাকি সন্ত্রাস যোগ, নাকি নেপথ্যের গল্পটা একেবারেই ভিন্ন? বৃহস্পতিবার আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েই শুরু করছি আজকের এডিটরস টাইম। আমি ভাস্কর, আপনাদের সকলকে স্বাগত জানাই। অভিশপ্ত আহমেদাবাদ থেকে লন্ডনগামী ফ্লাইট AI-171 যে বিমান কেড়ে নিয়েছে বহু প্রাণ, ইতিমধ্যেই নেপথ্যের কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে ডিরেক্টরেট অফ সিভিল অ্যাভিয়েশন এবং এয়ার ইন্ডিয়া। দুর্ঘটনার কারণ জানতে ভারতীয় তদন্তকারীদের সঙ্গে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরাও তদন্তে যোগ দিয়েছেন। এভিয়েশন বিশেষজ্ঞদের দাবি, একটি বিমানের একটি ইঞ্জিন খারাপ হলে পাইলটরা যত তাড়াতাড়ি সম্ভব খুব কাছের কোনো বিমানবন্দর বা রানওয়েতে সেই বিমানটিকে জরুরি অবতরণ করতে পারেন। তবে এখানে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে যে সে সময়টা পাওয়া যায়নি সে বিষয়ে নিশ্চিত প্রায় বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের আরও দাবি, বিমানের গতি শহর থেকে শহরে এবং বিভিন্ন তাপমাত্রা ও উচ্চতায় পরিবর্তিত হয়। অভিশপ্ত বিমানটি ছিল একটি বোয়িং 787-8 ড্রিমলাইনার। জ্বালানি দক্ষতা, আরামদায়ক যাত্রী অভিজ্ঞতা এবং বড় উইন্ডো সহ এই আধুনিক ডিজাইনের জন্য পরিচিত এই বিমানটি। এমন একটি আধুনিক বিমানের এভাবে ভেঙে পড়া নিয়ে হতচকিত বিশেষজ্ঞরাও। প্রযুক্তিগত কি কি ত্রুটির সম্ভাবনা রয়েছে এই হাড়হিম করে দেওয়া দুর্ঘটনার পেছনে? দুর্ঘটনার আগের মুহূর্তের যে ভিডিও আমাদের সামনে এসছে তাতে যা দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে বিমানটি টেক অফের সময় বিমানের ডানার পেছনের দিকে যে ফ্ল্যাপগুলো থাকে সেই ফ্ল্যাপগুলো গুটিয়ে নেওয়া অবস্থায় রয়েছে। আপনাদেরকে বলি যে এই ফ্ল্যাপ হলো বিমানের ডানার পেছনের বর্ধিতাংশ, অর্থাৎ বাড়িয়ে দেয় যে জায়গাটা। ফ্লাইট ওড়ার সময়কালে এবং অবতরণের সময় এই ফ্ল্যাপগুলো খুলে দেওয়া হয়। যখনই ফ্ল্যাপগুলো উন্মুক্ত করা হয় সেই সঙ্গে সঙ্গে ডানার সামনের দিকের যে বর্ধিতাংশ তা স্ল্যাট নামেই পরিচিত এবং সেগুলো খুলে যায়। ফলে বিমানের ডানার পরিসরটা বেড়ে যায়। এতে অপেক্ষাকৃত কম শক্তিতে একটি বিমান ওপরের দিকে উঠতে পারে। সাধারণত বিমান 1000 ফুট ওপরে ওঠার পর এই ফ্ল্যাপগুলো বন্ধ করা হয়। অপরদিকে টেক অফের পর এই বিমান 50 ফুট ওপরে উঠলে ল্যান্ডিং গিয়ার বা নিচের চাকাগুলো গুটিয়ে নেওয়া হয়। ফলে এই বিষয়টি দুর্ঘটনার একটি সম্ভাব্য কারণ হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। এছাড়া ইঞ্জিনের থ্রাস্ট ক্র্যাশের প্রাথমিক অনুসন্ধান চলছে। ভিডিও ফুটেজে দ্রুত ডান দিকে বেঁকে যাওয়ার মুহূর্তে বিমানটি আচমকাই নিচে নামার ছবি প্রকাশ্যে এসছে, যা ইঞ্জিন শক্তি কমে যাওয়ার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। এছাড়াও জানা গেছে দুর্ঘটনার সময় আহমেদাবাদের স্থানীয় তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই তাপমাত্রায় হাওয়ার ঘনত্ব কম থাকে। এই পরিস্থিতিতে বিমান ওড়ার জন্য দীর্ঘ রানওয়ের দরকার পড়ে। কিন্তু জানা যাচ্ছে দুর্ঘটনাগ্রস্ত ওই বিমানটি রানওয়ে পুরো যে দৈর্ঘ্য তা ব্যবহার না করেই ওপরে উঠেছিল, আর এর জন্য পর্যাপ্ত স্পিড এবং লিফট না পাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে বিমানের ওড়ার সময় আরও বেশি ফ্ল্যাপ সেটিংস এবং ইঞ্জিনের থ্রাস্ট প্রয়োজন ছিল। বিশেষজ্ঞদের মতে এমন উচ্চ তাপমাত্রায় সামান্য কনফিগারেশনে ত্রুটিও একটা মারাত্মক বিপর্যয়ের কারণ হয়ে উঠতে পারে। ফ্ল্যাপ বা গিয়ার নিয়ন্ত্রণ ভুল হতে পারে। তবে যারা এই দায়িত্বে ছিলেন অর্থাৎ পাইলটরা, তারা প্রত্যেকেই অত্যন্ত অভিজ্ঞ। তবে ওই কথাই বলে না, মিস্টেক অফ কনফিউশন বা ডুয়েল ইঞ্জিনের সমস্যা, এর সমাধানগত পদ্ধতিগত যে ভুল তার সম্ভাবনা থাকছে এবং যার জেরে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলেও মনে করা হচ্ছে।
দুর্ঘটনার সম্ভাবনার সমস্ত দিকগুলোই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। যদিও ব্ল্যাক বক্স খতিয়ে দেখার পরে দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে সুনিশ্চিত হওয়া সম্ভব। তবে দুর্ঘটনার কারণ হিসেবে আরও একটি বিষয়কে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, আর তা হলো পাখি। অবাক হচ্ছেন? অবাক হবেন না। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ এই বিমান দুর্ঘটনার কারণ হিসেবে উঠে আসছে এই পাখি প্রসঙ্গ বা পাখির সঙ্গে সংঘর্ষ, যাকে বলা হয় বার্ড স্ট্রাইক। ভারতের একাধিক বিমান বিশেষজ্ঞ এবং পাইলট এই সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না। কেন জানেন? কারণ পাখির সঙ্গে বিমানের সংঘর্ষ অত্যন্ত বিপজ্জনক হতে পারে। বিশেষ করে ইঞ্জিনে যদি পাখি ঢুকে যায় তাহলে ইঞ্জিনের শক্তি একেবারে কমে যাওয়ার আশঙ্কা থাকে। ঠিক এমন ঘটনাই ঘটেছিল 2023 সালে দক্ষিণ কোরিয়ায় জেজু এয়ারের এক দুর্ঘটনায়, যেখানে 179 জন মানুষ মারা গিয়েছিল। আপনাদেরকে জানিয়ে রাখি, এই আহমেদাবাদ বিমানবন্দরটি পাখির জন্য কুখ্যাত। হ্যাঁ, বিখ্যাত নয়, কুখ্যাত। তার কারণ ভারতের নাগরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের তথ্যই বলছে গুজরাট রাজ্যে গত 5 বছরে মোট 462টি বার্ড স্ট্রাইকের ঘটনা ঘটেছে, যার বড় অংশই আবার এই আহমেদাবাদ বিমানবন্দরে। তাহলে বুঝতেই পারছেন যে বার্ড স্ট্রাইকের বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ। এছাড়াও প্রযুক্তিগত ত্রুটিও যে একটি কারণ হতে পারে তা নিয়েও কোনো দ্বিমত নেই। তবে এই ভয়াবহ দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছেন ইংল্যান্ডের নাগরিক একমাত্র যাত্রী রমেশ বিশ্বাস কুমার। খোদ প্রধানমন্ত্রী হাসপাতালে গিয়ে তার সঙ্গে দেখাও করেছেন। কিন্তু কিভাবে সম্ভব হলো? কিভাবে বাঁচলেন ইংল্যান্ডের বাসিন্দা এই রমেশ বিশ্বাস কুমার? আহমেদাবাদ থেকে লন্ডনগামী ফ্লাইট AI-171 বিমানের একমাত্র যাত্রী বিশ্বাস কুমার রমেশ, যিনি জীবিত। কথায় বলে না, রাখে হরি মারে কে। এক্ষেত্রে যে বরাত আর মনের জোরে রক্ষা পেয়েছেন রমেশ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কেন মনের জোরের কথা বললাম জানেন? সেটা জানার আগে আসুন আগে একটু দেখব যে এই বিশ্বাস কুমার রমেশ ওই বিমানটির ঠিক কোন জায়গাটিতে বসেছিলেন। এই মুহূর্তে যে ছবিটি আপনারা দেখছেন, সেই ছবিটি আসলে হলো বিমানের যে সিট ক্যাপাসিটি বা সিট ডিজাইন তার ছবি। একটি বিমানের সিট যেভাবে থাকে বা ওই বিমানটির সিট যেভাবে ছিল তার ডায়াগ্রাম এটি। বিমানের প্রথম ভাগটি যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে বিজনেস ক্লাস, ককপিটের পরে বিজনেস ক্লাস, আর তার পরের ভাগটি হলো ইকোনমি ক্লাস। রমেশের যে বোর্ডিং পাসটি পাওয়া গেছে সেটা থেকে পরিষ্কার যে রমেশের সিট নাম্বার ছিল 11A, যা এই ইকোনমি ক্লাসের একেবারে প্রথম রো। এবং দেখুন, এই সিটের ঠিক পাশে যেমন উইন্ডো রয়েছে, আর তার ঠিক পাশেই আবার এমার্জেন্সি গেটটাও রয়েছে। এবার ওই রকম একটি পরিস্থিতি, বিমান ক্রমশ নিচের দিকে নামছে, এই মনে হয় বিমান কারোর সঙ্গে ধাক্কা লেগে ক্র্যাশ করবে। এরকম একটি অবস্থায় মানসিক জোর কতটা থাকতে হবে যার দরুন রমেশ সেই সিট থেকে সে ওঠে এবং এমার্জেন্সি গেট খুলে সে বাইরে ঝাঁপ দেয়। তার ফলে সে আঘাতপ্রাপ্ত হয়েছে বটে, কিন্তু প্রাণে বেঁচে গেছেন। এভাবে যদি আরও কিছু মানুষ প্রাণে বাঁচতে পারত তাহলে হয়তো সংখ্যাটা আরেকটু কমত। আজ সংবাদ মাধ্যমের মুখোমুখিও হয়েছে রমেশ, ভয়াবহ সেই অভিজ্ঞতার কথাও জানিয়েছেন। तो मेरे को लगा था कि मैं भी मरने वाला हूँ, लेकिन जब मेरी आँख खुल के मैं देखा ना तो मुझे लगा मैं ज़िंदा हूँ। तो मैंने ट्राई किया, जब मेरी सीट थे वो मेरी बेल्ट निकाला, मैंने वो ट्राई किया जहाँ से निकल सकते वहाँ से। सामने एयर होस्टल और दूसरे आंटी अंकल सभी उसमें मिस हो गए थे सभी। टेकअप के बाद 1 मिनट के अंदर ही जब टेकअप हुआ ना तो सडनली 5-10 सेकंड कैसे लगा जैसे स्टक हो गया वो। बाद में से मेरे को लगा कि कुछ हुआ, बाद में प्लेन में लाइट ऑन हो गई, ग्रीन और वाइट।
এই ভয়াবহ দুর্ঘটনা থেকে রমেশ বেঁচে ফিরলেও তার ভাই অজয় কুমার রমেশ ওই বিমানে থাকা অন্য যাত্রীদের মতোই না ফেরার দেশেই রওনা দিয়েছেন। তবে এই স্বাধীন ভারতে এমন ঘটনার উদাহরণ আরও আছে। আপনাদের সামনে তুলে ধরছি তিনটি এমন ভয়াবহ দুর্ঘটনার কথা যা কাঁপিয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। 1978 সালের 1 জানুয়ারি বোম্বে থেকে দুবাই যাচ্ছিল এই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট 855 বোয়িং 747। বিমানটি টেক অফ করার পরেই 2 মিনিটের মধ্যে একেবারে ভেঙে পড়ে সমুদ্রে। বান্দ্রা উপকূল থেকে প্রায় 3 কিলোমিটার দূরে আরব সাগরের ওপর ভেঙে পড়েছিল গোটা বিমান। বিমানে থাকা 213 জন যাত্রী এবং ক্রু মেম্বার প্রত্যেকেই মারা যান। বিমানের একটি যন্ত্রের ব্যর্থতার কারণেই সাময়িক দিশেহারা হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন ওই বিমানের পাইলট, যার ফলে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। এরপর 1996 সালের 12 নভেম্বর দিল্লি থেকে সৌদি আরবের তেহরান যাচ্ছিল বোয়িং 747 এয়ারক্রাফটের সৌদিয়া ফ্লাইট 763। অন্যদিকে আবার কাজাকিস্তানের চিমকেন্ট থেকে দিল্লি ফিরছিল কাজাকিস্তান এয়ারলাইন্সের ফ্লাইট 1907। দিল্লির প্রায় 100 কিলোমিটার পশ্চিমে হরিয়ানার চরখি দাদ্রি শহরের ঠিক কাছে এই দুটো ফ্লাইটের সংঘর্ষ ঘটে। ভাবতে পারছেন, মৃত্যু হয় উভয় বিমানের 349 জন যাত্রী। বিশ্বের সবচেয়ে মারাত্মক মিড এয়ার সংঘর্ষ ছিল এটি। তদন্তে জানা যায় ওই কাজাকিস্তানের বিমানের সঠিক উচ্চতা বজায় রাখতে পারেনি। এদিকে ইংরেজি ভাষার দুর্বলতার কারণে আবার ওই কাজাকিস্তানের ককপিটে থাকা পাইলট, বিমানের যিনি দায়িত্বে ছিলেন, তিনি এটিসির আবার নির্দেশও বুঝতে পারেননি, যার ফলস্বরূপ প্রাণ গেল 349 জন যাত্রী। এর পরের ঘটনাটি 2010 সালের 22 মে দুবাই থেকে আসা বোয়িং 737 যাত্রীবাহী বিমানটি মেঙ্গালোরের অবতরণ করতে যাচ্ছিল। তখন কিছুটা দেরি ছিল। সেই অবতরণের আগেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা ঘটবে এটা বুঝতে পেরে ফার্স্ট অফিসার গো অ্যারাউন্ড কল দিয়েছিলেন। কি এই গো অ্যারাউন্ড কল? এই গো অ্যারাউন্ড কলে ল্যান্ডিং অ্যাবর্ট করে, অর্থাৎ অবতরণ না করে, বিমানটি এয়ারপোর্টের চারপাশে পাক খেতে থাকে। এরপর ফের অবতরণের পরিস্থিতি তৈরি হলে প্রস্তুতি নিয়ে ঠিক করে অবতরণ করে। কিন্তু ফার্স্ট অফিসারের সেই কথা সেদিন কানে নেননি পাইলট। জোর করে অবতরণ করতে যায় এবং যার ফলে পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে বিধ্বংসী আগুনে পুড়ে যায় বিমানটি। বিমানে থাকা 166 জনের মধ্যে 158 জনই মারা যায়, মাত্র 8 জন প্রাণে বাঁচেন। এটিও ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের প্রথম বড় দুর্ঘটনা। খেয়াল করে দেখুন, এই যে 3টি উদাহরণ আপনাদেরকে দিলাম বিমান দুর্ঘটনার, প্রত্যেকটি বিমানই ছিল কিন্তু বোয়িং বিমান। এবার তাই আবার ফিরছি সেই পুরনো প্রশ্নে, আহমেদাবাদের এই দুর্ঘটনার দায় কার? বোয়িং, পাইলট, আবহাওয়া নাকি গোটা সিস্টেমের? বোয়িং 787 ড্রিমলাইনারের এই প্রথম দুর্ঘটনা, অথচ বোয়িংয়ের বিরুদ্ধে বহুদিন ধরেই বহু অভিযোগ উঠে এসেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নিরাপত্তা লঙ্ঘন, কর্পোরেট হস্তক্ষেপ, পরীক্ষাবিহীনভাবে প্লেন ওড়ানো। আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া এই ড্রিমলাইনার নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে। কেন ফ্ল্যাপ সঠিকভাবে কাজ করেনি? কেন ইঞ্জিন থ্রাস্ট আচমকা কমে গিয়েছিল?
কেন প্লেনের ওজন নিয়ন্ত্রণে রাখা যায়নি যখন বাইরে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? বোঝাই যাচ্ছে বোয়িং শুধু প্রযুক্তির নয়, ভুগছে নীতিগত বিপর্যয়েও। আশ্চর্যজনকভাবে এক সাধারণ যাত্রীর চোখে ওই বিমানটির নানা ত্রুটি ধরা পড়েছিল, আর সেই বিষয়টি তিনি কর্তৃপক্ষের চোখে তুলে দেওয়ার চেষ্টাও করেছিলেন। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 লন্ডনে যাওয়ার আগে বিমানটি দিল্লি থেকে আহমেদাবাদে এসেছিল, আর ওই বিমানেই ওই দিল্লি থেকে আহমেদাবাদে আসেন আকাশ বৎস নামে এক যাত্রী। তিনি তো আহমেদাবাদে এসে নেমে গেলেন, আর তারপরে বিমানটি আহমেদাবাদ থেকে যখন উঠল উড়েই ক্র্যাশ করে গেল। এরপর ওই ব্যক্তি তার যে ছবিগুলো তুলেছিলেন সেই ছবিগুলো তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন। তার কারণ একজন সাধারণ যাত্রীর নজরে এসেছে বেশ কিছু অস্বাভাবিক বিষয়, সেগুলো তিনি নিজের মোবাইলে ভিডিও রেকর্ড করে রেখেছিলেন। উদ্দেশ্য ছিল যে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে তিনি জানাবেন। তিনি ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে এই ধরনের একটা ঘটনা ঘটে যাবে। কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে, একজন সাধারণ নাগরিকের চোখে যে ত্রুটিগুলো ধরা পড়ল, সেই ত্রুটিগুলো ওই বিমানটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে যে আধিকারিকরা ছিলেন তাদের চোখে পড়ল না। যদি এই ত্রুটিগুলো তাদের চোখে পড়তো, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতো, তাহলে কি হয়তো এই দুর্ঘটনা এড়ানো যেতে পারত। তাহলে এই দুর্ঘটনার পেছনে যে কোনো নাশকতার যোগ নেই তা ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গিয়েছে, পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে প্রশ্নটা আবার ঘুরে ফিরে আসছে সেখানেই, তাহলে দায় কার? এয়ার ইন্ডিয়া এখন টাটার হাতে, আর বোয়িং একটি বেসরকারি সংস্থা, তাও আবার আমেরিকার। তাই সমস্ত কিছুর বেসরকারিকরণ কোনো সমাধান যে হতে পারে না, এই ঘটনা কিন্তু একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। বেসরকারিকরণ মানে কি দায় শূন্যতা হতে পারে, নাকি রাষ্ট্র তার ব্যর্থতার দায় চুপচাপ ঝেড়ে ফেলতে চায় এই বেসরকারিকরণের মাধ্যমে? প্রশ্নটা সেখানে। আসলে বেসরকারিকরণ মানে শুধু মালিকানা বদল নয়, মানসিকতার বদল, যেখানে নাগরিক নয় গ্রাহক সবচেয়ে বড়। দায় যদি শুধুই টেকনিক্যাল হয়, তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে মেরামত করা হয়নি কেন? এ দায় কে নেবে? অর্থাৎ ওই বিমানটি যারা চালাচ্ছিল সেই সংস্থা টাটা, নাকি বিমানটি যারা বানিয়েছিল সেই বোয়িং সংস্থা? আকাশ ছোঁয়া নয়, আকাশের ওপর দাঁড়িয়ে থাকা উচিত ছিল আমাদের, কিন্তু আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমেরিকার বোয়িং আর ইউরোপের এয়ারবাসের কর্পোরেটের দয়ায় আমরা চলছি। 2025 সালের হিসেব অনুযায়ী ভারতের 99% কমার্শিয়াল বিমানই বিদেশি কোম্পানি। এবার প্রশ্ন, কেন নেই? কেন নেই ভারতের নিজস্ব যাত্রীবাহী বিমান? সম্ভাব্য কারণ হিসেবে উঠে আসছে গবেষণায় বিনিয়োগ কম, টেক ট্রান্সফার হয় না, অর্থাৎ বিদেশি সংস্থাগুলো তাদের প্রযুক্তি ভাগ করে না, তারা শুধু বিমান বিক্রি করে, তৈরি করা বিমান তারা শুধু বিক্রি করে। এর সাথে রয়েছে কর্পোরেট লবির চাপ, বাজার ভিত্তিক নীতি। তাহলে প্রশ্ন হচ্ছে, মেক ইন ইন্ডিয়া কি? মেক ইন ইন্ডিয়ার ভেতরে রিয়েল ডিজাইন ইন ইন্ডিয়া কি নেই? আমরা কি তবে শুধু অ্যাসেম্বল করছি? নিজস্ব ডিজাইন, নিজস্ব মেকানিজম কিছুই রেডি করছি না। এবার রাশিয়ার মতো যদি কোনো যুদ্ধ পরিস্থিতিতে সমস্ত বোয়িং নিষিদ্ধ হয়ে যায়, তখন কি বিকল্প আছে ভারতের হাতে? প্রশ্নটা সেখানে। সারাস বা RTA প্রকল্প, যা এখন অতীত বলা যায়, নাল বা হাও, এই সংস্থাগুলো মিলে 14
থেকে 19 আসনের যাত্রীবাহী বিমান সারাস তৈরি করেছিল, কিন্তু 2010-এর পর থেকে সেটি একরকম ফাইলের গর্তে হারিয়ে গেছে। সরকার নতুন করে আরটিএ নিয়ে আলোচনা করছে ঠিকই, কিন্তু সে আলোচনা আজও আলোচনার স্তরেই রয়ে গেছে। 2014-তে বোয়িং 737 ম্যাক্স 8-এর ক্র্যাশ হয় ইন্দোনেশিয়ায়, মারা যায় 189 জন। পরের বছর ইথিওপিয়ায় আরেকটি ওই একই মডেলের প্লেন ভেঙে পড়ে 157 জনের মৃত্যু হয়। দুটি প্লেনেই ছিল সফটওয়্যার ত্রুটি। বোয়িং তখন এসব গোপন করে রেখেছিল, পাইলটদের সঠিকভাবে প্রশিক্ষণ পর্যন্ত দিত না বলে অভিযোগ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আহমেদাবাদে ঘটে যাওয়া ভারতীয় ড্রিমলাইনারের ঘটনাও কি সেই একই সিস্টেম লঙ্ঘনের অংশ? আসলে আমরা আকাশে উড়ছি ঠিকই, কিন্তু নিজের ডানায় নয়। দেশের শিক্ষা, গবেষণা, কারিগরি প্রতিষ্ঠান আর বাজেট নীতিকে একসঙ্গে এনে এভিয়েশন শিল্প গড়ে তোলা ছাড়া আর কোনো বিকল্প নেই। আমরা যেসব বিমানে উঠি তাদের জন্ম হয় বোয়িং বা এয়ারবাসের কারখানায়। তারা বলে সেফটি ইজ আওয়ার প্রায়োরিটি, কিন্তু বাস্তব সে তো আপনারা দেখলেন। এর থেকে যদি আগামীতে আমরা শিক্ষা না নিই, তাহলে এ ধরনের ঘটনার জন্য আমাদের কি তবে আবার অপেক্ষা করতে হবে? আজ এ পর্যন্তই এডিটরস ডায়েরি। ভালো থাকবেন, নমস্কার।